হাতটা এইভাবে বাঁধে, পাটা এইভাবে বাই দেয়, আমার বরফে ফালায় রাখে। তখন বলে যে তোরা হাতে মারুম না, তোরা এখানে ফালায় রাখলাম ঠান্ডার দিন, তুই এমনি মরে যাবি, তুই মরে যাবি, একটু পরে লাশ বাইরে ফালাই দেবো, সবাই বলবো ঠান্ডায় মরে গেছিস। আমি কোনো প্রমাণ রাখি না মারলে। তুরাগ নদের তীরে অবৈধভাবে নির্মিত মনিরের বিলাসবহুল বাগানবাড়ি ছিল এক ভয়ঙ্কর টর্চার সেল। এখানে ধরে এনে একটা নতুন শব্দ আমরা ইদানিং শুনতাম ছাত্র দলের নেতাদের মুখে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, একে বলে মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ড মাহফুজ একই দান করলেন। গুরুত্বপূর্ণ তথ্য আছে এই ভিডিওতে। মাহফুজ আলমকে নিয়ে যারা বিস্ফোরক মন্তব্য করেছিলেন তাদের মুখে এবার তালা লেগে দিয়েছেন মাস্টার মাইন্ড মাহফুজ। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। একটা নতুন শব্দ আমরা ইদানিং শুনতাম ছাত্র দলের নেতাদের মুখে, গুপ্ত সংগঠন। এটা হচ্ছে জামাত ইসলাম। যে তাদের একটা গতানুগতিক দ্বারা বক্তব্য ছিল যে গুপ্ত সংগঠনটা থেকে বের হয়ে আসা প্রকাশ্যে রাজনীতি করেন। তো এতদিন আমাদের মধ্যে উপদেষ্টাদের মধ্যে একজন গুপ্ত উপদেষ্টা ছিল, তিনি আসলে কোন মন্ত্রণালয় সামলাচ্ছেন, যাকে ডক্টর মোহাম্মদ ইউনূস খোদ বিশ্বমণ্ডলে পরিচয় করে দিয়েছেন ম্যাটিকুলাস প্ল্যানার, জুলাই অভ্যুত্থানের মহানায়ক হিসাবে। তো এই মহানায়ক আসলে সরকারের কোন জায়গাতে কাজ করতেছেন, কোথায় লাড়াচাড়া করেন, সংস্কার করেন বা বাকি কর্মকাণ্ড চালান, এই সম্পর্কে এতদিন একটা ধোঁয়াশা ছিল। তো আজকে আমাদের সেই ভাসমান উপদেষ্টা একটা জায়গায় স্থির হয়েছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে উপদেষ্টা নাহিদ তিনি পদত্যাগ করেছেন, কারণ তিনি আগামী দিনের প্রধানমন্ত্রী হওয়ার আশা করেছেন আমাদের ডক্টর ইউনূসের, যিনি প্রেস সচিব আছেন শফিকুল ইসলাম। তো আমরাও জানি দলটির প্রধান যেহেতু তিনি হচ্ছেন, ভবিষ্যতে তিনি প্রধানমন্ত্রী হবেন। আর যেভাবে সরকার চেষ্টা করতেছে এই রাজনৈতিক দলটাকে শক্ত করে দাঁড় করাতে, আমরা আশা করি তারা উত্তর আপনার উন্নতি করবে। যাই হোক, তো নাহিদের এই যে খালি পদটা, এই পদটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পদ। তথ্য, ইনফরমেশন, আমি আপনি যা করছি, টেকনোলজি, এসব কিছু। তো এই গুরুত্বপূর্ণ পদটাতে এবার দপ্তরবিহীন বা ভাসমান উপদেষ্টা মাহফুজ আলম তিনি আপনার এই পদটাতে আজকে আদিষ্ট হয়েছেন বা হতে যাচ্ছেন। নাহিদ ইসলামের পদত্যাগের পর দুইটা মন্ত্রণালয়, এক হচ্ছে তথ্য সম্প্রচারণ আর একটা হচ্ছে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি। তো আজকে আনুষ্ঠানিকভাবে তাকে নিয়োগের ব্যাপারে আমরা যদি দেখি, বলা হয়েছে যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মাহফুজ আলম তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার কথা জানানো হয়েছে। তো গত 10ই নভেম্বর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেও নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি, ফেব্রুয়ারি, প্রায় 4 মাস আপনার তিনি দপ্তরবিহীন অবস্থায় ছিলেন। আর এর আগে 20 দিনের মাথায় 28শে আগস্ট তাকে সহকারী প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তো এখন মাহফুজের যে রাজনৈতিক দর্শন, মত, এগুলো নিয়ে আলোচনা আছে, সমালোচনা আছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে যারা এই প্ল্যাটফর্ম পর্যন্ত নিয়ে আসছে, তারা সকলে কিন্তু মাহফুজের গুরু মানে। আপনি দেখবেন তার কথাবার্তা, তার ফিলোসফি একটু আলাদা, পজিটিভও আছে, নেগেটিভও আছে। কিন্তু এই যে টিমটা, নাহিদ, সার্জিস বা যারাই আছেন, তারা সবাই কিন্তু তাকে গুরু মানেন। তবে এই গুরুর আবার সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির ইস্যুতে কিন্তু একটা অ্যালার্জেটিক মেন্টালিটি আছে। খেয়াল করছেন নিশ্চয়ই, প্রথম আলো, ডেইলি স্টার ইস্যুতে মাহফুজ কিন্তু খুব শক্ত ভূমিকা রেখেছেন। আবার এই যে তৌহিদি জনতা, তাদের ইস্যুতে কিন্তু একটা বক্তব্য দিছে, মাজার ভাঙ্গা থেকে শুরু করে বা নানান ইস্যুতে তার যে অবস্থানটা, সাংবাদিক ইলিয়াস, পিনাকি, তাদের সাথে কিন্তু একটা সাংঘর্ষিক অবস্থান। যদিও তারা তাকে ওইভাবে ঘাটে নাই, আবার ঘাটতেও পারে, কারণ এখন তিনি পদ পেয়েছেন, আমরা স্পেসিফিকলি চিনছি। তো যাই হোক, বেস্ট অফ লাক। নিশ্চয়ই মাহফুজ ভালো করবে, আমরাও আশা করি। দেখা যাক কি করে। যেখানে চাঁদার ক্ষেত্রে স্ট্যাম্প লেখালেখি হয়, এ যেন আত্মবিশ্বাসের সাথে চাঁদাবাজি। মিরপুর 1 নম্বর থেকে বাসায় ফেরার পথে 10 নম্বর কমিউনিটি সেন্টারের সামনে মনিরের লোক শাহাবুদ্দিন, হুমায়ুন, হোসেন, ওরা অনেক লোক ছিল, গ্যাং ছিল। তো একটা গ্যাং পালে, এর মধ্যে ছিল হুমায়ুন, হোসেন, শাহাবুদ্দিন। ওরা আমার এখানে গান ঠেকায়, গাড়িতে উঠে প্রথম আনে সেকেন্ডে একে ওর বাসায়, ওইখান থেকে অনেক টর্চার করে। এরপরে নিয়ে আসে ওর বাগান বাড়িতে, ঢাকা উদ্যানে একটা ওর বাগান বাড়ি আছে, মনিরের বাগান বাড়ি, আপনার একদম নদীর সাইডে। ওইটা ওর টর্চার সেল। আসলে সবাই জানে যে এটা ওর বাগান বাড়ি, কিন্তু এটা আসলে বাগান বাড়ি না, ওটা টর্চার সেল। ওইখানে আমার রাতভর
অনেক মারে, অনেকই করে। আর আমার এই দেহের ক্ষতগুলো তো দেখতেছেন, এগুলা মারে ওরা গ্যাংরা, রড, কেউ চাকু, কেউ রড, যে পারে আমার অমানুষের মতো মারে। প্রথমে এনে একজনের কোদালা নেয় মাটিগুলো খোঁড়ে ডিপের থেকে, ফ্রিজের থেকে বরফ বাইর করে ফালায়া আমার হাতটা এইভাবে বাঁধে, হাতটা এইভাবে বাঁধে, পাটা এইভাবে বাই দেয়, আমার বরফে ফালায় রাখে। তখন বলে যে তোরা হাতে মারব না, তোরা এখানে ফালায় রাখলাম ঠান্ডার দিন, তুই এমনি মরে যাবি, একটু পরে লাশ বাইরে ফালাই দেবো, সবাই বলবো ঠান্ডায় মরে গেছিস। আমি কোনো প্রমাণ রাখি না মারলে। তুরাগ নদের তীরে অবৈধভাবে নির্মিত মনিরের বিলাসবহুল বাগানবাড়ি ছিল এক ভয়ঙ্কর টর্চার সেল। এখানে ধরে এনে নির্মম শারীরিক নির্যাতন চালানো হতো, যাতে বাইরে শব্দ না যায় সেজন্য উচ্চস্বরে গান বাজানো হতো। মনির বর্তমানে সুদূর আমেরিকায় বসবাস করছেন বলে জানা গেছে, তবে তার অনুগত বাহিনী ও তার মা এখনও তার অপরাধ সাম্রাজ্যের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ধরে তিনি ভারতে আত্মগোপনে থাকলেও তার অপরাধমূলক কর্মকাণ্ড বাংলাদেশে সক্রিয় বিরাজমান। শামীম ব্যাপারী মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে অর্থ দিয়ে সহায়তা এবং সন্ত্রাসী বাহিনী দিয়ে ছাত্র জনতার উপর হামলা চালানোর অভিযোগ রয়েছে শামীমের বিরুদ্ধে। এই ঘটনায় একটি মামলা হয়, যার প্রধান আসামি করা হয় শেখ হাসিনাকে। অন্য আসামিদের মধ্যে আছেন ওবায়দুল কাদের, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল, ফজলে নূর তাপস এবং শামীম ব্যাপারী ও কালা মনির। ভারতে দীর্ঘদিন পলাতক জীবন শেষ করে দেশে এসে আরো দুর্দণ্ড প্রতাপের সাথে শামীম তার অপরাধ কার্যক্রমের বিস্তার ঘটাচ্ছেন। সিক্রেটাইজ শামীমের সাথে এক ভারতীয় নাগরিক। টিম সিক্রেটাইজের বিস্তারিত তদন্তে আরো রহস্যময় তথ্য সামনে আসে, আর তা হলো সেই ভারতীয় নাগরিক কোনো সাধারণ নাগরিক নন। তিনি এতটাই পাওয়ারফুল ছিলেন যে যিনি বেশ কয়েকবার ফ্যাসিস্ট হাসিনার সাক্ষাৎ পেয়েছেন। অবলীলায় একটা দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে যান, তাহলে কে সে? তার ব্যাকগ্রাউন্ডই বাকি। भारत हमारा पहचान है और भारत भूमि हमारे भूमि है। अखंड भारत हमारे भूमि है। नमस्कार, भारत माता की जय। অতঃপর যা বেরিয়ে আসে তা কখনো কেউ কল্পনাও করেনি। ভারতীয় সেই নাগরিকের নাম সিদ্ধার্থ চ্যাটার্জি, যিনি কলকাতায় বসবাস করেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি যে সিদ্ধার্থ চ্যাটার্জি আসলে ভারতের গোয়েন্দা সংস্থা র এর একজন এজেন্ট। তার সামাজিক যোগাযোগ মাধ্যম অনুসরণ করেও দেখা যায় তিনি বিভিন্ন সময়ে বহুবার বাংলাদেশে এসেছেন ও অবস্থান করেছেন। মোহাম্মদপুর, কবজিকাটা আনোয়ার, কিশোর গ্যাং, কালা মনির, তারপর শামীম ব্যাপারী এবং ক্ষমতাসীন এমপি মন্ত্রী থেকে শুরু করে সীমানার ওপারের সিদ্ধার্থ চ্যাটার্জি, এ যেন জাল সুতার এক জটলা বিভ্রম, যা দূর থেকে দেখলে বিচ্ছিন্ন মনে হয়। আসলেই কি এসব বিচ্ছিন্ন? বরং একটা গিট খুললে স্পষ্ট হয়ে যায় এ এক বিছানো জাল। কিন্তু বছরের পর বছর সেই গিট খোলার ইচ্ছে কি আমাদের দেশের সরকার কিংবা প্রশাসন করেছে? ছিল কি সেই সদিচ্ছা? আমাদের দেশ অশান্ত থাকলে কাদের সুবিধা? সকল অপরাধী বা কেন পালিয়ে প্রতিবেশী দেশে চলে যায়? কেন তারা আশ্রয় দেয়? কেনই বা তাদের সাথে এত সখ্যতা? পরিবর্তিত নতুন সরকার কিংবা তাদের প্রশাসন কি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখবে? ৫-৭টা বিচ্ছিন্ন ঘটনা একযোগে ঘটলে রাজধানীর কি বাজে পরিস্থিতি হয় তা সম্প্রতি আমাদের কাছে নদীর পানির মতো স্বচ্ছ। তার সাথে যদি যুগ হয় গুজব সেল, তাহলে তো কথাই নেই। সুতরাং বিচ্ছিন্ন ঘটনাকে সবসময় বিচ্ছিন্নভাবে রেখে না দেয়াই ভালো। এই ভালোটা যদি সরকার করতে পারে তাহলে মানুষের জন্য ভালো, দেশের জন্য ভালো। সিক্রেটাইজ দেশ ও মানুষের জন্য ভালো চায়। দর্শক শ্রোতা, মাহফুজের এই কর্মকাণ্ডে আপনারা কি মনে করেন লিখতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।